ভালোবাসার অপরাধী কখনো বাসা ছাড়তে হয়েছে এমনটা কখনো শুনেছেন কেউ? আমাকে ছাড়তে হয়েছিল। জীবনের সবচেয়ে বড় অন্যায় বোধ হয় কাউকে মন থেকে ভালোবাসা। আর তার থেকে বেশি অন্যায় নিজে থেকে বয়সে বড় কোনো মেয়েকে ভালোবাসা। আমিও তেমনি একটা সুন্দরী আর রাগী মেয়েকে ভালোবেসেছিলাম। কিন্তু যখন প্রথম দেখা হয়েছিল তখন জানতাম না মেয়েটা আমারই বিয়ান, ভাবির বোন আর ভাইয়ার শালিকা। যে যেটা বলে আর কি। বিয়ের দিন ভাইয়ার শ্বশুর বাড়িতে যাওয়ার পর যখন প্রথম দেখা হয়েছিল তখনই মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম। কারণ এক দেখাতে মেয়েটাকে সবার থেকে আলাদা লাগছিল। কেমন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সবার সাথে কত সুন্দর করে সবার সাথে কথা বলছিল। চোখের দেখা সবসময় ঠিক হয় না, এটা বোধ হয় আমার ক্ষেত্রেও সত্যি হলো। কারণ মেয়েটা সবার সাথে যতটা হাসি খুশিভাবে কথা বলছিল তার থেকে দ্বিগুণ রাগীভাবে আমার সাথে কথা বলছিল। সেদিন ওই মেয়েটার সাথে কথা বলার পর আমি জানতাম না ওকে ভালোবাসা কিংবা ওকে নিজের করে পাওয়ার কথাটা ভাবাটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় আর পাপ কাজ হয়ে দাঁড়াবে। বোনের বিদায়বেলা যখন মেয়েটা কান্নাকাটি করছিল তখন ঈশানের বেয়ান অর্থাৎ মিশমির আব্বু আম্মু ওকে ওর বোনের সাথে পাঠিয়ে দিয়েছিল। বোনকে প্রচুর ভালোবাসে বলেই হয়তো এতটা কান্না করছিল। বাসায় আসার পর ঈশান বিষয়টা জানতে পারে। জানার পর ছেলেটার মনটা কেমন খারাপ হয়ে গিয়েছিল। কারণ যাকে প্রথম দেখাতে এত ভালো লাগলো তাকে নিজের করে পাওয়ার ইচ্ছেটা যে যে কোনো ছেলেরই হবে। ঈশান তার ব্যতিক্রম ছিল না। কিন্তু যখন জানতে পারলো মিশমি মেয়েটার সারা ভাবি অর্থাৎ ওর ভাইয়ের বইয়ের ছোট বোন, কিন্তু ওর থেকে 1 বছরের সিনিয়র, তখন ঈশানের হওয়াটা কেমন ফুঁস হয়ে গিয়েছিল। তাতেও কিছু যায় আসতো না যদি না মেয়েটা এমন একটা নাটক না করতো। অবশ্যই ঈশান এ বিষয়ে কাউকেই কোনো দোষ দেয়নি, নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভেবেছে। কেন জোর করে মেয়েটাকে ভালোবাসার কথাগুলো বলতে গিয়েছিল, আর ওকে কেনই বা কাছে টেনে নিয়েছিল? বিয়ের দ্বিতীয় দিন ঈশান মেয়েটার সাথে অনেকভাবে কথা বলার চেষ্টা করে। তখন মিশমি কেমন যেন ওকে সন্দেহ করে একটা সময় নিজে থেকেই বলেছিল, সত্যি করে বলুন তো আপনি কি চাইছেন? গতকাল থেকেই দেখে আসছি আপনি আমার পেছনে পড়ে আছেন, সব সময় কথা বলার চেষ্টা করছেন, আশেপাশে ঘুরঘুর করছেন। কি চাই আপনার? আপনাকে না, মানে আসলে আপনার সাথে একটু কথা ছিল আমার আর কি। কিন্তু আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে আমি কি কথা বলবো? না চিনলে কি কথা বলা যাবে না? আর কাল তো জানতেই পারলেন আমি আপনার বিয়াই আর আপনার আপুর একমাত্র দেবর। সেটা আপুর বেলায়, কিন্তু আমার বেলায় নন। তাই আমি আশা করছি আপনি আমার সাথে কথা বলার চেষ্টা আর করবেন না। আর আপনি যেটা ভাবছেন সেটা কখনো সম্ভব না। কারণ যেখানে ভাইয়ার আপুর বিয়েটা হয়ে গেছে সেখানে এমন কিছু আর হবে না। কেন হবে না? আমি কি এমন বেশি কিছু আবদার করে ফেলেছি যেটা হওয়া সম্ভব না? সেটা জানি না, তবে এর থেকে বেশি বাড়াবাড়ি করলে আমি সবাইকে সবটা বলতে বাধ্য হব। দুজনের মাঝে এটুকুই সেদিনকার কথা ছিল। তখনকার থেকেই ঈশান মেয়েটাকে ফলো করলে মিশমি কেমন যেন ওর দিকে বিরক্তি নিয়ে তাকাতো। ঈশান ভাবতো আজ বাদে কাল সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু এই করে করে 1-2 দিনেও কিছুই ঠিক হলো না। উল্টো বিষয়টা আরও অন্যদিকে চলে যাচ্ছিল। ঈশান মিশমিকে যতবার বোঝানোর চেষ্টা করছিল ওকে ভালোবাসে, ততবার মেয়েটা ঈশানের দিকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছিল। 2টা মাস এমন করে কেটে যায়। এরই মাঝে ঈশান প্রায়ই মিশমির কলেজের সামনে যেত আর ওর বাসার সামনে যেত। মেয়েটা সব খবরাখবর রাখতো। এগুলো কারো বাসাতে কেউই জানতো না। অন্যদিকে মিশমি যতবার ঈশানের মুখোমুখি হয়েছে ততবারই ওকে বারণ করেছে আর ভয় দেখিয়েছে এ বিষয়টা বাসাতে বলে দিবে, তাই দূরে থাকতে বলেছে। কিন্তু ঈশান জানে মিশমি এসব বলতে পারবে না, কারণ ভাই আর ভাবি দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতো। মিশমি সেটা চোখের সামনে থেকে দেখেছে। তাহলে এসব বিষয় জানাজানি হয়ে গেলে হয়তো দু পরিবারের মাঝে কিছুটা ঝামেলা হবে ভেবেই মিশিয়ে বলবে না ভেবেছিল। 2টো মাস পরে সেদিন যখন মিশমি ঈশানের বাসায় এসেছিল তখন ছেলেটা জীবনের সবচেয়ে বড় ভুলটা নিজের হাতেই করেছিল। 2টা দিন মেয়েটা বাসায় আসতে না আসতেই প্রচুর পরিমাণে ওকে বিরক্ত করছিল। ভালোবাসার কথাগুলো বলে ওর থেকে রিটার্ন উত্তরে হ্যাঁটা জানতে চাইছিল।
কিন্তু মিশমি বরাবরের মতোই নিজের কথাতেই অটল ছিল। সেদিন রাগের মাথায় ঈশান এমন একটা কাজ করে বসবে সেটা নিজেও জানতো না, আর মিশমিও ভাবতে পারেনি। দুপুরে লাঞ্চের পর সেদিন মিশমি নিজের রুমের দিকে যাচ্ছিল। ঈশান আগেই খাওয়া শেষ করে রুমে চলে আসে। মিশমি তখন ঈশানের রুমটা পার হয়ে যেতে নেয়, তখনই ঈশান মেয়েটার হাত ধরে টেনে ওকে রুমে নিয়ে যায় আর দরজা বন্ধ করে মেয়েটার সামনাসামনি দাঁড়ায়। আচমকা এরকম একটা কাণ্ডে মিশমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। ঈশান তারপরও মেয়েটাকে শান্ত করার জন্য ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলতে আরম্ভ করে, রিল্যাক্স, আমি কিংবা তোমার সাথে এমন কিছু করতে আসিনি যার জন্য আমার ভালোবাসাটা অপবিত্র হবে। আপনি আমাকে জোর করে এখানে কেন আনলেন? তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা স্বীকার করানোর জন্য। এখন বাড়তি কথা না বলে স্বীকার করবে কিনা বলো, না হলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কি 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 করতে চাইছেন আপনি? বেশি কিছু না, তুমি আমাকে ভালোবাসো সেটা প্রমাণ দিতে চাইছি। এখন বলো, কি করলে তুমি আমাকে ভালোবাসবে? দুই পরিবারের সবাইকে আমি রাজি করে নিব। এর থেকে তুমি আর কি চাও? আমাদের বিয়েটাও খুব শীঘ্রই হবে। এখন তুমি বলো আমাকে কি করতে হবে? ঈশান ভেবেছিল মিশমি ভয় পেয়ে ভালোবাসার কথাটা স্বীকার করে নেবে, কিন্তু না, মেয়েটা উল্টো রেগে বলতে আরম্ভ করে, দুই পরিবারের সবাই বিষয়টা মানলেও আমি মানতে পারবো না। আপনাকে আমার পছন্দ না, আপনি সেটা শোনেননি? আমি আপনাকে হাজারবার বলেছি আপনাকে নিয়ে এইসব এমন কিছু ভাবা আমার দ্বারা কখনো পসিবল না। ঠিক আছে, ভাবতে হবে না, তুমি শুধু হ্যাঁ বলে দাও। আমি সবাইকে রাজি করাই, তারপর না হয় বিয়ের পর এসব নিয়ে ভেবো। তার আগে তুমি শুধু হ্যাঁ বলে দাও। আপনার মাথায় কি কিছু নেই নাকি? বারবার বলছি আমি আপনাকে ভালোবাসি না, তাহলে কেন বলতে যাব? যেখানে আপনাকে অপছন্দ করি সেখানে আপনাকে নিয়ে সবার সামনে বলতে যাব আপনাকে বিয়ে করব। আজব ক্যারেক্টার তো আপনি। কথা কাটাকাটির এক পর্যায়ে মিশমি ঈশানের সামনে থেকে চলে যেতে নিলে তখন ঈশান জোর করে ওকে আটকে দেয়। হাত ধরে আটকে দিতেই মিশমি ঈশানের দিকে ফিরে, তখনই ছেলেটা জোর করে মিশমিকে নিজের কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে একদম মিশিয়ে নেয়। মিশমি অবাক হলেও অনেকটা ভর্ত চোখে ঈশানের দিকে তাকিয়েছিল। ভেবেছিল ছেলেটা হয়তো ওর সাথে উল্টাপাল্টা আর বাজে কিছু করবে। মিশমি ছোটার জন্য ছটফট করতেই ঈশান ওর মুখে আলতো করে একটু ফু দেয়। মেয়েটা চুপচাপ হয়ে যায়। ঈশান খেয়াল করেছিল মিশমির চোখ জোড়া তিরতির করে কাঁপছে। ঈশান এতক্ষণ এমন করে মিশমির দিকে তাকিয়েছিল কেউই জানে না, কিন্তু যখন দুজনের হুঁশ ফিরল খেয়াল করলো দরজায় ভাবি দাঁড়িয়ে আছে। ভাবিকে দেখে দুজনের থেকে দূরে সরে দাঁড়ালো। ঈশান যখনই কিছু বলতে যাবে তার আগেই ভাবি এসে কষিয়ে ওকে একটা থাপ্পড় বসালো আর বলতে লাগলো, তোমার থেকে এটা কখনো আমি আশা করিনি জান। আর তোকে বলেছিলাম না এমন কিছু করিস না যার জন্য আব্বু আম্মু কিংবা আমার মান সম্মানটা নষ্ট হয়। আপুর কথাতে সেদিন মিশমি জোরে জোরে কান্না করে দিয়েছিল, আর উল্টো আপুর কাছে এসে নালিশের মতো করে বলেছিল, বিশ্বাস করো আপু, আমি এরকম কিছু করিনি। তোমার দেবরই আমাকে জোর করে এখানে আটকে রেখেছে। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ আপু। তারপরের কথাগুলো হয়েছিল ঈশানের বাসার বাকি সদস্যদের সামনে। ঈশান আর মিশমি মাথা নিচু করে দাঁড়িয়েছিল, সবার সামনে দাঁড়িয়েছিল। তখন আব্বু ওর দিকে রাগীভাবে তাকিয়ে থেকে বলেছিল, বাসায় এসে গেস্টের সাথে তুমি এরকম কিছু করবে আর একটা মেয়ের শরীরে টাচ করবে, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। এই শিক্ষা আমি কখনো আমার ছেলেদের দেইনি। আব্বু, আমি মিশমিকে ভালোবাসি আর মিশমিও আমাকে পছন্দ করে, তাই ভালোবাসার কথাগুলো বলার জন্যই। ভালোবাসার কথা বলতে গেলে এরকম শরীরে টাচ করে বলতে হয়? আজকে তোমার থেকে জানতে পারলাম। এসব সারার বাসাতে জানতে পারলে লজ্জায় আমার মাথাটা হেট হয়ে যাবে। তুমি একটাবার ভাবতে পেরেছো? আব্বু, তোমাদের বিশ্বাস না হলে মিসমিকে জিজ্ঞেস করে দেখো। মিসমি, তুমি প্লিজ বলে দাও তুমিও আমাকে ভালোবাসো। আজ নয়তো কাল সবাই সবটা জানতে পারতো, তার থেকে না হয় আজকেই সবটা জানতে পারো। ঈশান কথাতে সবাই মিশমির দিকে তাকিয়েছিল। তখন ঈশান মেয়েটাকে বারবার বিষয়টা বলতে বলছিল। ভাবিও একই কথা জিজ্ঞেস করলে মিশমি তখন জোরে জোরে কান্না করে দিয়েছিল। ঈশান ওই কান্নাটার মানেটা বুঝতে পারেনি, তবে এটুকু বুঝতে পেরেছিল যে মিশমি ওকে ঠিক কতটুকু অপছন্দ করে, যার জন্য এরকম একটা কাজ করেছিল। মেয়েটা কান্না করে দিতেই তখন ভাবি এগিয়ে এসে তার বোনকে জড়িয়ে ধরেছিল, কিন্তু ভাইয়া এসে করেছিল তার উল্টোটা। ইমন ভাইয়া কোমর থেকে বেল্ট খুলে নিয়ে ঈশানকে ইচ্ছে মতো মেরেছিল।
তখন ঈশান নীরবে চোখের পানি ফেলেছিল। আম্মু ভাইয়াকে আটকাতে আসলে ঈশান বলেছিল, আম্মু, তুমি ভাইয়াকে মারতে দাও, আটকে দিও না। আমি ভালোবেসে অন্যায় করেছি, সেটার শাস্তি আমাকে পেতে দাও। যাকে ভালোবেসেছি সে আজকে সবার সামনে আমার ভালোবাসাটাকে ছোট করে দিল। ওকে কিছু বলতে হবে না, আমি নিজের মুখে বলে দিচ্ছি। আমি ওর ক্ষতি করতে চেয়েছিলাম, তাই রুমে নিয়ে গিয়েছিলাম। আমি অন্যায় করেছি। তোমরা আমাকে মারো, বাসা থেকে বের করে দাও, আমাকে পুলিশের হাতে দাও। ভালোবাসার অপরাধে পৃথিবীতে যা যা শাস্তি দেওয়া যায় সবটা আমাকে দাও। ঈশানের সেই আর্তনাদ যেন বাড়ির প্রত্যেকটা দেওয়াল আর প্রত্যেকটা ধূলিকণা পর্যন্ত শুনেছিল, কিন্তু সেদিন সেটা মিষ্টির কান পর্যন্ত পৌঁছয়নি। ভাইয়া ইচ্ছে মতো ঈশানকে আঘাত করেছিল সেদিন, আর আব্বু ওকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছিল। ঈশানও নিজেকে অপরাধী মনে করে জেদের বশেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর ছেলেটার আর কোনো খোঁজ খবর ছিল না, না বাসার কারোর সাথে যোগাযোগ ছিল, আর না ছেলেটার বাসায় আর ফিরে আসতে ইচ্ছে করেছে। 1.5 বছরের জন্য নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। কথাগুলো ভাবছিল ঈশান, আর চোখ থেকে পানি পড়ছিল। তখনই কেউ একজন কাঁধের উপর হাত রাখতেই ঈশানের হুঁশ ফিরল। চোখের পানিগুলো মুছে নিয়ে তার দিকে তাকাতেই দেখলো বন্ধু মেহেদি। ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে আরম্ভ করলো, কিরে, তুই কখন আসলি? আর এসে আমার এরকম কান্নাকাটি দেখছিলি, তাই না? যাক, অবশেষে স্বীকার তো করলি যে তুই কান্নাকাটি করছিলি। অন্যদিন হলে তো লুকানোর চেষ্টা করতে। তুই তো বলিস আমার কোনো কিছু হলে তুই সেটা বুঝে যাস, তাহলে আর লুকিয়ে লাভ কি? জোর করে সেই শুনেই নেবি। এসব কথা বাদ দে। যে ভালোবাসিনি তাকে জোর করে এসব বোঝানোর থেকে নিজেকে বুঝিয়ে নেওয়াটাই অনেক ভালো। পরিবারের জন্য হলেও আমাদের অনেক কিছু মেনে নিতে হয়, কিন্তু তুই সেটা মেনে নিতে পারিসনি। শোন, এখনো সময় আছে, বাসায় ফিরে যা। আব্বু আম্মুর কাছে গিয়ে ফিরে গেলে দেখবি ওরা রাগ করে থাকতে পারবে না। তুই কি সবসময় আমার সাথে এইসব কথা বলার জন্য যোগাযোগ করিস? ইদানিং দেখছি খুব জ্ঞান দিতে শিখেছিস। তোকে আমি বলেছিলাম, আর যাই হোক, বাসার কথা কখন আমাকে বলতে আসবি না। বাসার কথা না হয় নাই ভাবলি, কিন্তু আন্টির কথা তো একবার ভাববি। মানুষটার এখন বয়স হচ্ছে। তুই যদি জেদ করে বাসার বাইরে পড়ে থাকিস, কখন তার কি হয়ে যায় তার ঠিক নেই। আর কয়েকটা দিন যাবৎ বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছে। তাই আর কি তোকে জানাচ্ছিলাম, কিন্তু তুই তো জেদেই যাচ্ছিস না। তুই এইসব জানলি কোথা থেকে? আর তোকে এইসব কথা কে বলেছে রে? গত 2 সপ্তাহ আগে তোর ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছিল। সেই কিভাবে যেন আমার নাম্বারটা পেয়েছে। যোগাযোগ করে পরিচয় দিলে আমি কথা বলতে চাইনি, কিন্তু বললো আন্টি নাকি খুব অসুস্থ। আমি যেন তোকে এটা জানিয়ে দিই। বারবার তোকে দেখতে চাইছিল, তাই আমি বারবার তোকে বাসায় যেতে বলেছি। প্রথম থেকেই তোকে কিছু বলিনি, কিন্তু আজকে না বলে পারলাম না। এখন রাগ না করে বাসায় ফিরে যা। ঈশান চুপ করে রইল। চট্টগ্রাম আসার আগেই মেহেদির সাথে ওর যোগাযোগ হয়েছিল, আর এখানে এসেই কিছুদিন মেহেদির কাছে ছিল। তারপর মেহেদি একটা চাকরির ব্যবস্থা করে দিলে ঈশান নিজে একটা বাসা নিয়ে সেখানে থাকতো। আজকে ছুটির দিন, তাই মেহেদির সাথে দেখা হলো। মেহেদির সাথে কিভাবে ভাইয়া যোগাযোগ করেছে ঈশান সেটা জানতো না। আজকে আম্মুর অসুস্থতার কথাটা বুকের মধ্যে কেমন যেন করে উঠল। ঈশান চুপ করে আছে দেখে মেহেদি আবারও বলতে লাগলো, শোন, সবার উপরে রাগ করে থেকে তাদের সাথে না হয় নাই কথা বলি, কিন্তু আন্টির কথাটা একবার ভাব। এই 1.5 বছর তার ছেলেটাকে ছাড়া কিভাবে থেকেছে উনি। বাসায় গিয়ে কারোর সাথে কথা বলতে হবে না। আন্টি সুস্থ হলে তারপর না হয় আবার ফিরে আসবে। প্রত্যেকটা ছেলের কাছে মা তার ইমোশন। তার মায়ের এমন কথা শোনার পর ছেলেটা ঠিক থাকতে পারে না, তাই ঈশানও বলতে আরম্ভ করলো, ঠিক আছে, যাবো, কিন্তু আম্মু যদি আসতে না দেয়? আর এখানেই বা ছুটি ম্যানেজ করবো কি করে সেটাই তো জানি না। ওসব নিয়ে তোর ভাবতে হবে না। আমি আব্বুকে বলবো তার বন্ধু যেন তাকে ছুটি ম্যানেজ করে দেয়। এখন আজকে ব্যাগটা গুছিয়ে নিয়ে তুই বেরিয়ে পড়। আমি রাতেই আব্বুর সাথে কথা বলে নিব। আম্মুর কথাটা শোনার পর থেকেই কেন জানি মন মানছিল না, তাই ঈশানও আর চুপ করে থাকতে পারল না। মেহেদি থেকে বিদায় নিয়ে হাঁটা লাগালো মেসের উদ্দেশ্যে। তারপর ব্যাগটা গুছিয়ে বেরোনোর সময় মেহেদিকে ফোন করে জানালো বেরিয়ে পড়েছে। সারা রাত জার্নি করার পর ঢাকায় পৌঁছে গেল পরদিন। আরও আধা ঘন্টা পর বাসার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ছেলেটা।
এই বাসা থেকে আব্বুর কথা মতো কিছুদিন আগে বেরিয়ে গিয়েছিল, 1.5 বছর আগে। আবার আজকে সে ওখানেই ফিরে এসেছে। না জানি আব্বু আর ভাইয়া ওকে দেখার পর ঠিক কেমন বিহেভ করবে, কিন্তু মেহেদি তো বলেছিল যে ভাইয়া নাকি নিজে থেকে ওকে বাসায় আসতে বলেছে। আচ্ছা, ছেলেটা মিথ্যা বলল না তো? এমন সব হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তারপর অনেক চিন্তা চেতনা কাটিয়ে কলিং বেল দিল। বার কয়েক বাজতেই কেউ একজনের মতো এসে দরজা খুলে দিল। ঈশান খেয়াল করলো ভাবি দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঈশানকে বোধহয় ভদ্রমহিলা আশা করেনি। ছেলেটা পাশ কাটিয়ে ভিতরে গেল। আম্মু রুমের সামনে আসতেই দেখলো কিছু আত্মীয় স্বজন আর ভাবির পরিবারের লোকজন সেখানে আছে। ঈশান আম্মু বলে ডাকতেই আম্মু তাড়াহুড়ো করে উঠে বসার চেষ্টা করলো। তারপর দরজার দিকে তাকিয়ে ছেলেকে দেখেই চোখের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। ঈশান এসে আম্মুর পায়ের কাছে বসতে গেলে আম্মু জোর করে উঠিয়ে বসালো। এতদিন বাদে ছেলেকে দেখে ভদ্রমহিলা হাউমাউ করে কেঁদে ফেললো। এমন করে পুরো 1 ঘন্টা কাটলো। তারপর যখন আম্মু কিছুটা শান্ত হলো, ঈশান দেখলো দরজার সামনে ভাবি দাঁড়িয়ে আছে। ঈশান আম্মুর হাতে চুমু দিয়ে বলতে লাগলো, আমি না থাকলে কি এমন আসা যায় বলো? বাসায় এতগুলো মানুষ থাকতে এত চিন্তা কেন করতে হবে তোমার? নিজের শরীরে এই অবস্থা কেন করেছো আম্মু? আব্বু, আম্মু তো হওনি, হলে বুঝতে পারবে ছেলে মেয়েদের নিয়ে আব্বু আম্মু কতটা টেনশন করে। আমার মতো একটা কোলাঙ্গারের জন্য তোমাকে কেন টেনশন করতে হবে? ঈশানের এরকম কথা শুনে আম্মু কেঁদে ফেললো। ঈশান আম্মুর চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলো, আমার কোনো অধিকার নেই এই বাসায় থাকার। আব্বু সেদিন আমার অন্যায় শাস্তি দিয়েছিল, শাস্তিটা কম হয়ে গিয়েছিল আমার। আম্মু, 1.5 বছরে এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য যথেষ্ট নয়? আমাকে রেখে তুমি যাবে না? যদি যাও তাহলে কিন্তু ফিরে এসে আমাকে আর কখনো দেখতে পাবে না। ঈশানের এটা নিয়েই সন্দেহ ছিল, বাসায় আসার পর কি আর ফিরে যেতে পারবে কিনা। পুরো দিনটাতেও আম্মুকে বোঝাতেও গেল না। ঈশান ভাবলো পরদিন কোনো রকমে বলে কয়ে কাটাবে, কিন্তু তাতেও কিছু হলো না। সেদিন রাতে আব্বু আর ভাইয়ের সাথে দেখা হলে ওরা ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও ঈশান কারোর সাথেই কথা বলেনি। এতদিনে জমানো রাগটা একটু বেশিই কিনা, তাই আর ইচ্ছে হয়নি ওরকম করে কারোর সাথে কথা বলার। ঈশানের রাগ তো সেখানেই যে বাসার কেউই ওকে বিশ্বাস করেনি সেদিন। আর ওই মেয়েটা ওরকম করে কেঁদেছিল বলে ভাইয়া ওর গায়ে হাত তুলেছিল, কিন্তু কোথাও থেকে একটা অদৃশ্য রাগ যেন সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিল। বাসায় এসেছে প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। এই 1 সপ্তাহে ঈশানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে এই মানুষটাকে ছেড়ে দূরে থাকাটা বড্ড বেশি কষ্টকর। যখন তারপরও থাকতে হয়েছে। ঈশান হাজারবার বলেও যখন আম্মুকে রাজি করাতে পারল না, তখন মেহেদিকে কল করলো। রিসিভ করতেই ছেলেটা বলতে লাগলো, তোর আন্টি কিন্তু এখন আমাকে যেতে দিতে চাইছে না। তোর কথাতেই আমি বাসায় আসতে রাজি হয়েছিলাম, এখন আম্মু আমাকে যেতে দিতে চাইছে না। অন্যের চাকরি করে এমন করে বাসাতে বসে থাকলে চাকরি চলে যাবে। তোকে বাসায় পাঠানোর জন্য এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি তোর রিজাইন লেটারটাও অফিসে জমা দিয়ে দিয়েছি, আর বাসা থেকে আসতে হবে না। তোদের এত বড় অফিস, এত বড় বিজনেস, তাহলে মায়ের কাছ থেকে এত দূরে কেনই বা থাকবে বা আসবে? এইসব কথা কেন বলছিস? মজা করিস না তো, আম্মুকে একটু বুঝিয়ে বল। আমি তোর সাথে মজা কেন করতে যাব? তোকে বাসায় পাঠানোর জন্য এছাড়া কোনো উপায় ছিল না। অবশ্য কারণটা সত্যি ছিল, তাই তোকে এমন করে বাসা থেকে পাঠাতে হলো। তোকে হাতের কাছে পেলে না একেবারে খুন করে ফেলতাম। তুই আমাকে এমন করে বাসায় পাঠাতে পারলে? আমি বললাম না এখানে আমি থাকবো না, তারপরে কেন এরকম একটা নাটক করলি? শেষে আমার চাকরিটাও গেল। মেহেদি হেসে হাজারটা কথা বললেও ঈশানের রাগটা কমলো না। শেষে কলটা কেটে দিল। আম্মুর কান্নাকাটিতে ঈশানকে বাসাতেই থেকে যেতে হলো, কিন্তু আম্মু অতীত ঈশান কারোর সাথেই কথা বলেনি। 2 সপ্তাহ পর সেদিন যখন ভাবি নিজে থেকে ঈশানের রুমে আসলো, তখন ছেলেটা ওনাকে দেখে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই তখন ভাবি ওর একটা হাত ধরে আটকে দেয়। ভাবির এরকম কর্মকাণ্ডে ঈশান আমতা আমতা করে বলেছিল, আপনি আমার রুমে কেন? ভাইয়া, আমি তোমার সাথে একটু কথা বলতে আসছি। আমি জানি তুমি আমাদের উপর রাগ করে আছো। তোমার বাসা থেকে বেরিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিলাম আমি, তাই তোমার সাথে। না না, আপনারা কেউ দোষী নন, দোষী আমি। আমার সাথে আপনারা কেউ কথা বলতে আসবেন না।
আমি অন্যায় করেছি, তার শাস্তি পেয়েছি। আর এসব নিয়ে প্লিজ আমাকে জোর করবেন না। আমি কারোর সাথে কথা বলতে চাইছি না। ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেলে তখন ভাবি ওকে আটকে দিল। এবার ভদ্রমহিলা কান্না করে দিতেই ঈশান খানিকটা ভয় পেয়ে গেল আর বলতে আরম্ভ করলো। এ কি, আপনি কাঁদছেন কেন? এরকম কান্নাকাটি করলে শেষে ভাই এসে আবার আমার গায়ে হাত তুলবে। আপনার যদি মনে হয় আমি এই বাসাতে না থাকি, তাহলে এমনিতেই বলে দিতে পারে। আমি নিজে থেকেই বাসা থেকে বেরিয়ে যাব। তারপরও এসব করার কোনো দরকার নেই। ভাবি আরও জোরে জোরে কান্না করতে লাগলো। এরই মাঝে আম্মুর রুমে আসতেই ঈশান আমতা আমতা করতে লাগলো। তখন ভাবি বলতে লাগলো। আম্মু, দেখেছো তোমার ছেলে আমার উপর কত রাগ করে আছে। আমি নাকি ওকে বাসা থেকে বের করে দিতে চাই বলে কান্না করছি। আম্মু রাগী চোখে ছেলের দিকে তাকাতেই ও ভয়ে ভয়ে বলতে লাগলো। আম্মু, বিশ্বাস করো, আমি এরকম করে কথাগুলো বলতে চাইনি। আমি ভেবেছিলাম আমি বাসায় আসাতে ভাবি খুশি না, তাই। তোমার ভাবি তুমি চলে যাওয়ার পর ঠিক আমি যতটা কষ্ট পেয়েছি ঠিক ততটাই কষ্ট পেয়েছি। সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য সেদিন তোমাকে বাসা থেকে বেরিয়ে যেতে হয়েছে। সেই জন্য তোমার ভাবি সবসময় চেয়েছে তুমি বাসায় ফিরে আসলে তোমার কাছে মাপ চেয়ে নেবে। ঈশান অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। ও ভাবতে পারেনি যে ভাবি এরকম কিছু চিন্তা করবে। এবার ঈশান সবটা মজা করে একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো। আম্মু, আমার শাশুড়িটা হয়তো একটু কম হয়ে গেছে, তাই ভাবি চাইছিল আমি যেন এই বাসায় ফিরে আসি আর আমার শাশুড়িটার সামনে থেকে দেখতে পারে। কী সব কথা বলছো আব্বু? এমন কথা বলতে হয় না। তোমার ভাবি ভুল করে এরকম একটা কাজ করেছিল। সেদিন যদি রাগের মাথায় কথাগুলো সবাইকে না বলে তোমার ভাইয়াকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতো তাহলেই হতো। ঈশান হাত জোর করে আম্মুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। দয়া করে আর সেদিনের কথাগুলো আমাকে বারবার মনে করে দিতে হবে না। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, সেদিনের কথাগুলো আর অন্তত আমাকে মনে করিয়ে দিও না। আমি এসব কথা যতই ভুলতে চাই না, তোমরা ততই আমাকে এসব মনে করিয়ে দাও। আমি অন্যায় করেছি, তার জন্য হাজারটা শাস্তি দাও। তারপরও এসব কথাগুলো দয়া করে আর কখনো মনে করাবে না। ঈশান বেশ খানিকটা উত্তেজিত হয়ে গেছে বুঝতে পেরে আম্মু এসে ওকে পাশ কাটিয়ে দিল। ভাবি গিয়ে ঈশানের জন্য পানি নিয়ে আসলে ঈশান পানিটা খেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আম্মু ছেলেকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঈশান বেডে শুয়ে পড়লো। তারপর আম্মুর কোলের মধ্যে মাথা দিয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকলো। ছেলেটা চোখ দিয়ে পানি পড়ছে। ভাবি এমন কিছু দেখে বলতে লাগলো। সব আমার জন্য হয়েছে ভাইয়া। তুমি তুমি আমাকে একবার মাফ করে দাও। আর কখনো কেউ এসব তোমাকে মনে করাবে না। তুমি শুধু আমাদের সাথে কথা বলো। বৌমা, ঈশান সবার সাথে কথা বলবে, তুমি এখন যাও, ওকে একটু শান্ত হতে দাও। ভাবি কাঁদতে কাঁদতে চলে গেল। সেদিন ভাবিকে মন খারাপ করে থাকতে দেখলে ঈশান ভাইয়া বিষয়টা জিজ্ঞেস করে। তখন ভাবি কান্নাকাটি করে সব বলল। ভাইয়া বুঝতে পারলো সেদিন বিষয়টা নিয়ে কথা বলাতে ঈশান ঠিক কতটুকু কষ্ট পেয়েছে। সারা দোষটা আমাদেরই ছিল। আমরা ঈশানকে ভুল বুঝেছিলাম। সবটা না জেনেই সেদিন ওকে আঘাত করেছিলাম। তাই তো এখন আমাদের সাথে কথা বলছে না। সব আমার জন্য হয়েছে, তাই নাই মন? আমি সেদিন এরকম করে রাগ না করতাম তাহলে এত কিছু হয়ে যেত না। ভাবি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে দেখে ভাইয়া এসে ভাবিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এরই মধ্যে ভাইয়ার কথা বলার চেষ্টা করলে ঈশান স্বাভাবিকভাবেই কথা বলল। কিন্তু কারোর সাথে হেসে কথা বলার মতো মন মানসিকতা ওর আর নেই। সবার সাথে কথা বললেও কেমন দূরে দূরে থাকে। একটা মাস পেরিয়ে গেছে। এরই মাঝে আম্মু অনেকটাই সুস্থ হয়ে গেছে। এরই মাঝে আম্মু বারবার বলেছে ঈশানকে বিয়ে করে দিতে, কিন্তু ঈশানের এসব কথা শুনতে ভালো লাগে না, তাই এড়িয়ে গেছে। 1 মাস পর সেদিন যখন ডাইনিংয়ে বসে সবাই কথা বলছিল, তখন ঈশান বাইরে এসে রুমের দিকে যাচ্ছিল। ভাইয়া ঈশানকে ডেকে কাছে আনলে ছেলেটা এসে সবার থেকে কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়েতেই ভাইয়া বলতে আরম্ভ করলো। দাঁড়িয়ে আছিস কেন? বস। আমি এখানে ঠিক আছি, বলো কি বলবে। কাল আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। তুই যদি আমাদের সাথে যেতি তাহলে ভালো হতো। আমি কেন? আমাকে কেনই বা যেতে হবে? তোমরা যাও না, আমি এমনিতেই ভালো আছি। আমার বন্ধু তোমাকে নিয়ে যেতে বলেছে, তাই তোমাকে যাওয়ার কথাটা বলা হয়েছে। এখন তুমি যাবে কিনা সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে যেতে না চাইলে
তোমাকে জোর করব না, কিন্তু তুমি না গেলে আমার বন্ধুর সামনে আমার কথাটা নড়াচড় হয়ে যাবে। আব্বু ভাইয়া অনেকক্ষণ যাবৎ ঈশানকে যাওয়ার জন্য বললে ছেলেটা কোনো কথা না বলে রুমে চলে আসলো। পরদিন ঈশানকে আম্মু বিয়ে বাড়িতে যাওয়ার জন্য জোরাজুরি করতেই যেতে রাজি হলো, কিন্তু কার বিয়ে কোথায় বিয়ে ঈশান তার কিছুই জানে না। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরোলো, কিন্তু একটাবারের জন্য কখনো প্রশ্ন করলো না। বর্তমানে আপাতত কোনো কাজও করছে না ছেলেটা, আর না অফিসে যাচ্ছে, আর কলেজ যাওয়ার সেই 1.5 বছর আগেই বন্ধ করে দিয়েছে। সেজন্য আব্বু আম্মুর সাথে চলে আসলো, কিন্তু আসার পর বাড়িতে কেমন চেনা চেনা মনে হয়েছিল। ভিতরে প্রবেশ করতেই ঈশানের আর বুঝতে বাকি রইল না এটা ভাবিদের বাসা। ঈশান দাঁড়িয়ে রইল, ছেলেটা আম্মুর দিকে তাকাতেই আম্মুর হাতটা ধরে বলতে লাগলো, কোনো রকমে সিনক্রেট এখানে করবে না। আগে বললে তুমি এখানে আসতে না বলেই তোমার ভাবি ভাইয়া কিংবা আমরা কেউ কিছু বলিনি। দেখো দেখো আজকে সারার বোনের বিয়ে হচ্ছে, বিয়েটা হয়ে গেলেই আর আমাদের এখানে থাকতে হবে না। তারপরও এখানে কোনো রাগারাগি কিংবা একটা টু শব্দও তুমি করবে না। বাসায় গিয়ে যত রাগ আছে সব আমার উপর দেখাবে। আম্মুর এরকম কথা শুনে ঈশান হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না। তারপর কিছু একটা ভেবেই ফিক করে হেসে দিয়ে বলতে লাগলো, আজব, আমি সিনকিট কেন করতে যাব? এত খাওয়া দাওয়ার আয়োজন করেছে, পেট ভর্তি করে খেয়ে তারপর বাসায় যাব, এতে সিনকিট করার কি আছে? ঈশানের কথাতে আম্মু বুঝতে পারলো ছেলে এইসব কিছু মনে রাখতে চায় না। বিয়ে বাড়িতে আসার পর থেকেই ঈশান দেখছে আশেপাশের অনেক মেয়ে ঘোরাফেরা করছে, কেউ কেউ তো ওর দিকে তাকিয়ে আছে। ঈশান বারবার বেসিনের সামনে গিয়ে নিজেকে দেখছে, ওকে কোনো অংশে দেখতে বাজে লাগছে কিনা, তার জন্যেই কি এরকম করে তাকিয়ে আছে মেয়েগুলো। তারপর আবারও সেই একটা জায়গায় ধ মেরে বসে রইল। একটু বাদেই বিয়েটা হয়ে যাবে, খাওয়া দাওয়া শেষে বাসায় চলে যাবে সেটাই ভেবেছিল, কিন্তু 1টা 2টা 3টা ঘন্টা পার হয়ে গেল। বিয়ের খাওয়া দাওয়া করে অনেকেই চলে যাচ্ছে, তবে বর কেন আসছে না? 4 ঘন্টার মাথায় যখন বর আসলো না, তখন আম্মু এসে ঈশানের হাত ধরে একটা রুমের দিকে নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে আসতেই দেখলো বাসার সবাই সেখানে। ঈশান এসে এক সাইডে দাঁড়াতেই আম্মু ওকে একটা জায়গায় বসিয়ে দিল। ঈশান আগ্রহ সুযোগ দৃষ্টি নিয়ে তাকাতেই যখন ভাবি বলতে লাগলো, বলছিলাম কি ভাইয়া, যে ছেলেটার সাথে মিসমির বিয়ে হবার কথা ছিল সেই ছেলেটার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ছেলেটা কিছুক্ষণ আগেই মারা গেছে। আমরা এখন এই মুহূর্তে কি করব কিংবা কি করা দরকার কেউই ভেবে পাচ্ছি না ভাইয়া। কথাটা শুনেই কিছুটা খারাপ লাগলো ঈশানের, আবার পরক্ষণেই চুপ করে রইল। ভাবলো যে আর হায়াত মত যে পর্যন্ত সে পর্যন্তই বাঁচবে। বিয়েটা যেহেতু হচ্ছে না, তাহলে আমরা বাসায় চলে যাই আব্বু। ঈশান কথাটা বলেই যেন ভুল করে ফেলল, কারণ সবাইকে এমন একটা করুণ দৃষ্টিতে ওর দিকে তাকালো, যার জন্য ঈশান মাথা নিচু করে নিতে বাধ্য হলো। ভাইয়া আমরা সবাই বাসায় যাব, কিন্তু তার আগে বলছিলাম কি, যদি এই বিয়েটা আজকে তুমি করে নিতে তাহলে আমাদের মান সম্মানটা বেঁচে যেত। না মানে আসলে বুঝতেই তো পারছো, এত বড় একটা আয়োজন করা হয়েছে, এখন যদি বিয়েটা না হয় তাহলে সবার মান সম্মানটা শেষ হয়ে যাবে, তাই আর কি। আর কাউকে খুঁজে পেলেন না হাতের কাছে, তাই তো? আমাকে পাগল বলে মনে হলো আপনাদের কাছে? অসম্ভব, এই বিয়ে তো দূরে থাক, এসব কথা চিন্তাও করব না আমি যদি জানতাম আজকে আপনাদের বাসায় আমাকে নিয়ে আসবেন, তাহলে কখনো এখানে আসতামই না। তোমাদের ইচ্ছা হলে থাকো, আমি বাসার দিকে যাচ্ছি। ঈশান ভাবতেও পারেনি বিয়ে বাড়িতে আসার পর এরকম একটা ঘটনা ঘটবে। যে মেয়ের জন্য এতগুলো দিন বাসার বাইরে ছিল, শেষে কিনা সেই মেয়েটাকে বিয়ে করার কথা বলছে। আশ্চর্য, পাগল নাকি মাথা খারাপ এদের। ঈশান যখনই রুম থেকে বের হতে নিবে, তখনই আম্মু বলতে লাগলো, তুমি এখান থেকে কোথাও যাবে না, বিয়েটা আজকে করেই বাসায় ফিরবে। আর যদি না করো তাহলে আমাকে তোমার উপর রাগ করে থাকতে হবে। ঈশান পড়ে গেল এক মহা আগারা কলে। শেষে কিনা অন্য সব গল্পের মতো এখন ওকে জোর করে ধরে যে মেয়ের বিয়েটা অন্য কোথাও ঠিক হয়েছিল সেই মেয়ের সাথে বিয়ে দিবে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হাসার চেষ্টা করে বলতে লাগলো, বিয়ে বাড়িতে অনেক ছেলে আছে, তাদের মাঝে যে কাউকে বললে সে রাজি হয়ে যাবে। খামাখা আমাকে এর মধ্যে জড়িও না। আমাকে কেন বলছো তোমরা? আমি সেটাই বুঝতে পারছি না। 1.5 বছর আগের ঘটনাটা তোমরা ভুলে গেলেও আমি ভুলতে পারিনি। সেদিন এই মেয়ের জন্য সব হয়েছে।
আর সেই মেয়েটার সাথে যদি জোর করে ধরে বিয়ে দাও তাহলে আমি সংসার করবো ভাবছো? আর এই মেয়েই বা আমাকে বিয়ে করতে রাজি হবে কেন? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো, এসব অবান্তর কথা আমার সামনে বলো না। আমাকে জোকার মনে হয়? অন্য কিছু নিয়ে হাসাহাসি করতে পারো, তারপরে এইসব কথা অন্তত বলো না। ঈশান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সারা তোমাকে রিকোয়েস্ট করছে বিয়েটা করে নিতে, আর তুমি কি না সবার সামনে এরকম করে মেজাজ দেখাচ্ছ? আব্বু, তোমার যদি আমাকে বেয়াদব মনে হয় তাহলে আমি বেয়াদবই। 1.5 বছর আগে আমি যে অন্যায়টা করেছি তার শাস্তি আমাকে সারা জীবন ধরে দিও না। আমাকে বাসা থেকে আবার বের করে দাও, তারপরও আমার বিয়েটা করতে বলো না। দেখ ভাই, যেটা হয়েছে সেটা ভুলে যা। আমরা বুঝতে পেরেছি সেদিন এরকম কিছুই হয়নি, তাই আর কি। চাইলেই সব ভুলে যাওয়া সম্ভব? আর যে আমাকে এত বেশি ঘৃণা করে তাকে আমি বিয়ে করব? সম্মান বাঁচানোর জন্য শেষে বলির বকরি আমাকেই বানাতে হবে তোমাদের? ভাইয়া, আমার বোন তোমার সাথে ঠিকই থাকতে পারবে। দেখো, আমি ওকে বুঝিয়েছি, ও বিয়ে করে নিতে রাজি আছে। আব্বু আম্মু সবাই রাজি আছে। মিসমি একটা টু শব্দ করবে না। ও সেদিন যে অন্যায়টা করেছিল সেটার শাস্তি আজকে ওকে দিও না প্লিজ ভাইয়া। মিসমি সেদিন ভয়ে কান্না করে দিয়েছিল, আর ও তোমাকে ভালোবাসতো না, তাই তো। আমি জানি উনি আমাকে ঘৃণা করে, তাই বাসা থেকে বের করে দিয়েছিল। আমাকে মাফ করবেন ভাবি, আমি পারছি না বিয়েটা করতে। এই বিয়েটা যে টিকবে না আমি সেটা খুব ভালো করেই জানি। এরকম মেয়েকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। দেখো, তোমরা আমাকে অন্য কিছু করতে বলো, আমি সেটা নির্দ্বিধায় করে নেব। তুমি বিয়েটা করবে কি না বলো। যদি না করো তাহলে যেখান থেকে এসেছিলে সেখানে চলে যেতে পারো। আমার জন্য তোমাকে এত ভালোবাসা দেখাতে হবে না। আম্মু জেদের কাছে ঈশানকে কেন জানি বারবার হার মেনে যেতে হয়। শেষে কিনা আম্মু সব কিছু জানার পরও, বোঝার পরও এরকম একটা মেয়েকে বিয়ে করতে বলছে। ঈশান এই বাসায় আসার পর থেকে মেয়েটাকে একটাবার দেখা তো দূরে থাক, একটাবার দেখার চিন্তা ভাবনাও করেনি। আর এখন সে মেয়েকে বিয়ে করতে হবে। রাগটা কন্ট্রোল হচ্ছে না ঈশানের। যদি নিজের কোনো ক্ষতি করে দিতে পারতো এই মুহূর্তে হয়তো শান্তি লাগতো। ঈশান রাজি হচ্ছিল না দেখে ভাবি ছেলেটার পায়ে ধরতে গেলে ঈশান ভাবিকে ধরে আটকে দিল। আব্বু ঈশানকে নিজের পাশে বসিয়ে দিয়ে মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে বিয়েতে রাজি করালো। জোর করে ওকে শেষে এরকম একটা ঝামেলার মধ্যে ফেলছে, যে ঝামেলাটা 2 দিন বাদে আরও প্রখর হবে। যে মেয়ের জন্য এত কিছু, আবার সেই মেয়েকে বিয়ে করতে হবে। এটা ঈশান কেন, পৃথিবীর কোনো পুরুষই মেনে নেবে না। বিয়ের আগ মুহূর্ত থেকে নিয়ে শুরু করে বিয়ে করার পর পর্যন্ত ঈশানের কানে শুধু বাজছিল মিশমি ওকে অপছন্দ করে। আর ঠিক এতটাই অপছন্দ করে যে ওকে নিয়ে কখনোই চিন্তাও করতে পারে না। ঈশান জানে মিশমির সম্মান বাঁচাতে আব্বু আম্মুর কথাতে হ্যাঁ বলে দিয়েছে, কিন্তু ওর মাঝে সংসার করা তো দূরে থাক, সেটা নিয়ে কখনো ভাবার কথা কল্পনাও করবে না। আর ঈশানও ওকে নিয়ে সারা জীবন থাকার কথা ভেবে রাখেনি। যাই হোক, বাসায় গিয়ে মেয়েটার সাথে কথা বলতে হবে। তারপর ভালো একটা উকিল ধরে 6 মাসের মাথায় ডিভোর্স দিয়ে নিবে। এই মেয়ের সাথে থাকার চেষ্টা করা তো দূরে থাক, ওর মুখটাও ঈশানের দেখতে ইচ্ছে করছে না। পুরুষ মানুষ ততদিন পর্যন্ত নির্লজ্জ যতদিন তার ভালোবাসার মানুষটাকে বোঝাতে না পারবে। আর যখন বুঝে যাবে মানুষটার কাছে আপনি এতটাই তুচ্ছ, আপনার ভালোবাসাটা তার কাছে এতটাই মূল্যহীন যে সেটা পায়ের ধুলোর সমান মনে করে। ঈশান যখন বুঝতে পেরেছিল তখন নিজেদের বুঝিয়ে নিয়েছিল ছেলেটা আদৌ জানে না মেয়েটা বিয়েতে রাজি হয়েছে কিনা, নাকি বাসার সবাই জোর করে ধরে ওকে বিয়েটা দিচ্ছে। শেষে বিয়ে নামক একটা নাটক ঈশানকে আজকে করে আসতে হলো। রাতে কি হবে কিংবা মেয়েটাকে কি বলবে, হাজারটা চিন্তা ভাবনা নিয়ে ঈশান বাসায় আসলো। বাসায় এসে ছেলেটা যেন আরও অবাক হলো, কারণ ঈশানের বন্ধুরা বাসায় এসে হাজির হয়েছে। হারামিগুলোকে দেখেই ঈশান এগিয়ে আসলো। ঈশান বিয়ে করেছে বলে বন্ধুরা ওকে একদম মাথায় তুলে নাচতে লাগলো আর হাজারটা কথা বলল। ঈশান ভাবলো হয়তো বিয়ে হবার আগেই ওদেরকে আম্মু কিংবা ভাবি ফোন করে বলে দিয়েছে বাসায় আসতে, তাই এসব নিয়ে ঈশান আর মাথা ঘামালো না। রাতে বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসা ছেড়ে চলে গেল। অন্যদিকে বিয়ের পর আব্বু মিশমিদের বাসার কথা দিয়ে এসেছে। কিছুদিন বাদে যখন ওদের দুজনের মনোমালিন্য কাটবে তখন একটা রিসেপশনের অনুষ্ঠান করবে। কিন্তু ঈশানের কাছে কেন জানি সবটা কেমন একটা রসিকতা মনে হয়েছে। বিয়ের মতো একটা পবিত্র বন্ধনকে এরকম করে অসম্মানিত না করলেও হয়তো পারত।
আব্বুর থেকে হাজারটা কথা শুনে হাজারটা প্রশ্নের উত্তর দিয়ে ঈশান বাসর ঘরে আসলো। ইচ্ছে ছিল না এ রুমে আসার। ভাবি আর আম্মু রিকোয়েস্ট করলো আসতে, আর ভাবি ঈশানের হাত ধরে কান্নাকাটি পর্যন্ত করেছিল তার বোনের সাথে কোনো রকম সিনক্রেট না করতে। কিন্তু ঈশান জানে এই মেয়েকে দেখার পর আর মেজাজটা ঠিক রাখতে পারবে না, কারণ একে দু চোখে সহ্য করার মতো ইচ্ছে শক্তিটুকু ঈশানের আর বাকি নেই। যতবার সেদিন এসে এই ঘটনার কথাগুলো উঠে এসেছে ততবারই ঈশানের মনে হয়েছে যে সব কিছুর জন্য ওই মেয়েটাই দায়ী, আর সেটা ভেবে মেজাজটা পুরোপুরি চড়ে আছে। ঈশান রুমে এসে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখলো রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এসবের কোনো মানেই ছেলেটার কাছে নেই। ঈশান দরজাটা লাগিয়ে দিয়ে এসে তারপর বেড থেকে একটা বালিশ নিতে গেলে তখন মিশমি উঠে আসলো। মেয়েটা ঘুমটা ফেলে দিয়ে বেড থেকে নেমে যখনই ঈশানের পায়ে হাত দিতে গেল তখনই ঈশান সরে গেল। হাতের বালিশটা নিচে ফেলে দিয়ে ছেলেটা বলতে লাগলো, ডোন্ট টাচ মি। আপনি যদি ভেবে থাকেন এই বিয়েটা আমি মেনে নিয়েছি তাহলে ভুল। পরিবারের সবাই জোর করে আমাকে বিয়েটা করিয়েছে। আপনাদের সম্মান বাঁচানোর দায়িত্ব ছিল, সেটা বাঁচিয়ে দিয়েছি। আমার থেকে আর কোনো আশা আপনারা করবেন না। আমি জানি এসবের কোনো মূল্য আপনার কাছেও নেই, তাই আর কোনো নাটক করে বাসার মানুষগুলোর সামনে আমাকে ছোট করবেন না। ঈশানের কথাতে মেয়েটা খানিকটা চুপ করে থেকে তারপর ওর দিকে এগিয়ে যেতে নিল। মিশমি কিছু বলার চেষ্টা করলে ঈশান ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। সেদিন আপনি বুঝতে পারেননি আর ভুল করেছিলেন, সেটা অন্তত আমাকে আর বলতে হবে না। পৃথিবীতে যদি কোনো মানুষকে আমি ঘৃণা করে থাকি সেটা আপনি আমাকে অপছন্দ করতেন বলেছিলেন না? আজকে আমি বলছি, সেদিন যে আপনাকে আমি পছন্দ করতাম আজকে তার থেকে দ্বিগুণ পরিমাণে ঘৃণা করি আপনাকে। ঈশান আমার কথা তো শুনবেন। কোনো কিছু শোনার ইচ্ছে আমার নেই। কালকেই আপনি আপনার বাসায় কল করবেন, সবাইকে জানিয়ে দেবেন আপনি বিয়েটা মানেন না আর নিজে থেকে ডিভোর্সের জন্য আপিল করবেন। ঈশানের কথা দিয়ে মিশমি করুণ চোখে তাকিয়ে থেকে অসহায় কণ্ঠে বলতে লাগলো, এসব কি বলছেন আপনি? আমি ডিভোর্স কেন চাইবো? আজকে আমাদের বিয়ে হলো, আপনি কিনা বলছেন কালকে ডিভোর্স? স্যার বলতে হবে? কারণ এই বিয়ের কোনো মূল্য আমার কাছে নেই। জোর করে আজকে আমাকে নিয়ে গিয়ে ওখানে বিয়ে করানো হয়েছে। আমি বুঝতে পারছি এসব আপনাদের প্ল্যান ছিল। আর আপনার কি মাথায় কিছু নেই নাকি? সবাইকে বলতে পারেননি আপনি আমাকে পছন্দ করেন না? ঈশান হাজারটা কথা বললেও মিশমি কোনো কথা বলল না, চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান কথা শেষ করে একটা চাদর বের করে নিয়ে বিছানা করে যখনই শুতে নিবে তখনই মেয়েটা বলতে লাগলো, ঈশান আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি আপনার কোনো কথার অবদ্ধ হব না। দেখুন বিয়েটা যেমন করেই হোক হয়েছে তো, আর বাঙালি মেয়েদের কাছে বিয়ের পর থেকে স্বামী সব। এই বিয়েটা আপনি যদি ভেঙে দিতে চান তাহলে আমার দিকে 1000 জন আঙুল তুলবে। তাই আপনি যদি আমাকে একটা সুযোগ দিতেন তাহলে। এখানে কোনো কম্পিটিশন চলছে না যে আপনাকে সুযোগ দেওয়া হবে। কোনো সুযোগ আমার কাছে নেই। আমি এসব বিয়ে নামক নাটকের কিছুই মানি না। আপনি আমার সামনেও আসবেন না। যদি কাছে আসার চেষ্টা করেন আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। আপনি কেন বুঝতে চাইছেন না? বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়। মানছি আমি সেদিন ভুল করেছি, তার জন্য আপনি যার শাস্তি দেওয়ার দিতে পারেন, আমি সবটাই মাথা পেতে নেব। তারপরে আমাকে একটা সুযোগ দিন প্লিজ। আমি কথা দিচ্ছি আপনাকে আর অভিযোগ করার মতো দ্বিতীয় সুযোগ দিব না ঈশান। আমি বিয়েটাই মানি না, তাহলে আপনাকে সুযোগ কেন দেব? আর হ্যাঁ, ডিভোর্সটা আপনিও যদি নাও দেন তাহলে আমি আপনাকে দিয়ে দিব। আপনার সাথে সংসার করার জন্য আমি বিয়েটা করিনি, আর না কখনো কল্পনাও করব। ঈশান প্লিজ আমার কথাটা একটু শুনুন। রাগের মাথায় একটা বিষয়কে কেন্দ্র করে বিয়েটা ভেঙে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? মানছি আমি সেদিন কান্না করে আর চুপ করে থেকে অন্যায় করেছি, তার জন্য আপনি আমাকে শাস্তি দিন। তারপরও বিয়েটা ভাঙার কথা বলবেন না, তাহলে আব্বু আম্মু অনেক কষ্ট পাবে। দেখেন ওরা ভেবেছে একই বাড়িতে 2 বোন থাকলে আমি অন্তত ভালো থাকতে পারবো, তাই আপনার কাছে। ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। চুপচাপ শুয়ে থাকবেন, না হলে রুম থেকে বেরিয়ে যাবেন। যে আমার নিঃস্বার্থ ভালোবাসাটাকে সেদিন পায়ে মারিয়ে দিয়েছে তাকে বিশ্বাস করার কোনো ইচ্ছেই আমার নেই। মিশমি সেখানেই দাঁড়িয়ে রইল, আর ঈশান অন্যদিকে ফিরে শুতেই মিশমি আমতা আমতা করে বলতে লাগলো, ঠিক আছে, আপনার রাগ যতদিন না কমে আমি ততদিন চুপ করেই থাকবো, কিন্তু তারপরেও আপনি নিচে শোবেন না প্লিজ। আপনি বেডে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি ঈশান।
ঈশান উঠে বসলো। তারপর মেয়েটার দিকে অগ্নি চোখে তাকাতেই মেয়েটা কেমন যেন চুপসে গেল। তোর কি মনে হয় তুই আজকে আমাকে বেডে শুতে বলবি, কাল সকালে তোর আপুর কাছে গিয়ে কান্নাকাটি করে সবটা বলবি, তারপরে ফলাফলটা আমাকে ভোগ করতে হবে? তোর আমাকে আর কোনোভাবে ছোট করতে হবে না। তোর যদি আমাকে এতই অপমান করার ইচ্ছা হয় তাহলে মুখে বলে দিলেই পারিস। মিশমি কিছু বলতে যাবে তার আগেই ঈশান ঠোঁটের উপর আঙুল দিয়ে বলতে লাগলো, চুপ, আর একটা কথাও নেই, চুপচাপ শুয়ে থাকবে, নাহলে ঘর ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেব। ঈশানের ধমকে মিশমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সারা রাত মেয়েটা আর ঘুমোতে পারল না। অন্যদিকে ঈশান বেঘোরে ঘুমিয়েছে। পরদিন যখন ঘুমটা ভাঙলো বুঝতে পারলো মিশমি বিছানায় বসে আছে। ছেলেটা উঠে বসলে মিশমি ওর দিকে একটা টাওয়াল এগিয়ে দিল। ঈশান সেটা না নিয়েই ফ্রেশ হয়ে আসলো। তখন মিশমি কিছু বলার জন্য হাঁসফাঁস করতে লাগলো। তাই ঈশান বলতে লাগলো, শোনেন, আপনার এই চেহারাটা আমার দেখতে ইচ্ছে করে না। আপনি আমার সামনে ভুলেও আসবেন না। আমরা তো এখন স্বামী স্ত্রী ঈশান। আপনি না চাইলেও যে আমাকে আপনার সাথেই থাকতে হবে। আমি বুঝতে পারছি আপনি আমার উপরে রাগ করে সব কথা বলছেন। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি তো বলছি আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনি যা বলবেন সেটাই করব। দরকার হলে আপনার পায়ের কাছে বসে থাকবো। তারপরেও বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলবেন না প্লিজ। হঠাৎ এত ভালো হওয়ার কারণটা তো আমি বুঝতে পারছি না। তাহলে কি সবার সামনে আবার ছোট করার ইচ্ছা আছে তোর? যা ইচ্ছা তুই করতে পারিস। শোন, তারপরও আমার কাছে আসার চেষ্টা করবি না, না হলে আমি সেদিন যা করিনি আজকে তাই করে দেখাবো। ঈশান রুম থেকে বেরিয়ে যেতে গেলে এবার মিশমি সেটা বুঝতে পারলো। ঈশানের পা জোড়া আটকে যেতেই ও দেখলো মিশমি পা দুটোকে জড়িয়ে ধরে রেখে ফুপিয়ে উঠছে। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান বিষয়টা বুঝতে পারলো না। এত ভালো হওয়ার চেষ্টা করছে কেন মেয়েটা? যে মেয়ে সেদিন বলেছিল ওকে পছন্দ করে না, পৃথিবীর সবচেয়ে অপছন্দের কেউ থাকলে সেটা ঈশান, তাহলে আজ কেন ওর সাথে এত সুযোগ চাইছে? ঈশান সেটাই ভেবে পাচ্ছে না। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, দোহাই লাগে এরকম কিছু করবেন না। ডিভোর্স দেওয়ার কথা কখনো বলবেন না। আব্বু আম্মুর সম্মান বাঁচাতেই আপনি আমাকে বিয়েটা করেছেন। এখন যদি ডিভোর্স দিয়ে দেন সেই সম্মানটা খুব বাজেভাবে নষ্ট হবে। দুটো পরিবারের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আপনি কি চান শুধু আপনার আমার জন্য এরকম কিছু হোক? ভাইয়া ভাবি দুজনকে অনেক বেশি ভালোবাসে। আপনি না হয় আমাকে ভালোবাসেন না, তারপরে এরকম কিছু করবেন না প্লিজ। মিশমি হাজারটা কথা বলতে লাগলো ঈশানের পাগুলো জড়িয়ে ধরে। ঈশান চুপ করে আছে দেখে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো। ঈশানের খুব মায়া হলো। তখনইও ভাবতে আরম্ভ করলো একটা মেয়ের প্রতি এতটা কঠোর হওয়া ঠিক না। তারপর আবার মনে হলো আজ বাদে কাল যদি অতিরিক্ত পরিমাণে অবহেলা করে এমনিতেই মেয়েটা ওকে ছেড়ে চলে যাবে, তাই জোর করে তাড়ানোর দরকার হবে না। ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে তারপর বেডে বসিয়ে দিয়ে ওর থেকে দূরে গিয়ে বলতে লাগলো, ঠিক আছে, সুযোগ দেব, কিন্তু দেখব আপনি কতটা আমার জন্য যোগ্য করে নিজেকে গড়ে তুলতে পারেন, আর আমার কাছে কিভাবে থাকতে পারেন সেটাও দেখতে চাই। আপনি যা খুশি করবেন, তারপরে সবার সামনে এমন কিছু করবেন না যার জন্য ওরা বুঝতে পারে যে আমাদের সম্পর্কটা ঠিক নেই। ঈশান ভাবতে লাগলো রাগের মাথায় এলোমেলো অগোছালোভাবে এসব কথা বলা সবাইকে জানালে কিংবা এই মেয়েটার সাথে সিন ক্রিয়েট করলে শেষে আম্মু আর ভাবি কষ্ট পাবে, কারণ ওরাই জোর করে ঈশানকে বিয়েটা করতে বাধ্য করেছিল। আব্বু তো শুধুমাত্র বুঝিয়েছিল, আর এখন যদি এরকম কিছু করে তাহলে ওরা কষ্ট পাবে। বিষয়টা ভেবেই ঈশান মেয়েটার দিকে তাকালো। মিশমি এখনও বারবার ফুপিয়ে উঠছে, কিন্তু আজও এই মেয়ে তো ওকে ভালোবাসে না। সেদিন বলেছিল এসব কখনো সম্ভব না, তাহলে আজকে এরকম করে ওর কাছে সুযোগ কেন চাইছে? তাহলে কি আবার ওকে অপমান করার সুযোগ খুঁজছে? আর ঈশানই বা ওকে কেন একটা সুযোগ দিল সেটা ভেবেই পাচ্ছে না। হাজারটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেলো। সারাদিন ছেলেটা বাসাতেই থাকলো। তারপর বিকেলের দিকে বন্ধুদের সাথে দেখা করার জন্য বেরোলো। আম্মু বারবার করে বলে দিয়েছিল বাসার বাইরে যেতে হবে না, কিন্তু ঈশান শুনলো না। রাত হয়ে গেলেও যখন ছেলেটা বাসায় ফিরলো না তখন সবাই ডিনার করে নিল। মিশমি কারো কথাতেই খাবার খেলো না। আপু ওকে হাজারবার বলার পরও মেয়েটা একটু পানিও মুখে দিল না। শেষে যখন আম্মু বুঝতে পারলো মিশমির মনটা খারাপ হয়ে আছে তখন ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ঈশানের নাম্বারে কল করলো। ঈশান দেখলো রাত 10টা বেজে গেছে। রিসিভ করতেই আম্মু নিজে থেকে বলতে আরম্ভ করলো,
নতুন বিয়ে করে এভাবে বাসার বাইরে গিয়ে কেউ বসে থাকে, সেটা তোমাকে দেখে আমি প্রথমবার বুঝতে পারলাম। এরকম দায়িত্ব জ্ঞানহীন একটা ছেলে যে আমার আছে সেটা জানা ছিল না। আম্মু, আসলে আমার মনে ছিল না, ভুলে গিয়েছিলাম যে এতটা রাত হয়ে গেছে। প্লিজ তুমি রাগারাগি করো না, আমি আসি, তোমরা খেয়ে নাও, আমি চলে আসবো। হ্যাঁ, আমরা খেয়ে নিয়েছি। এখন তোমাকে নিয়ে চিন্তা করার কেউ এসে গেছে তো, তাই আমরা খেয়ে নিয়েছি। আমরা বউ রিপিট, তোমার বউ এখন পর্যন্ত একটু পানিও খায়নি। এখনই বাসায় আসো। ঈশান ভাবলো মেয়েটা আবার নতুন কি নাটক করছে। ছেলেটা আধা ঘন্টার মধ্যে পাশে আসলো। রাত 10:30 বেজে গেছে। এখনও মিশমি ডাইনিংয়ে বসে আছে। ঈশান কলিং বেল দিতে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। ঈশানকে দেখে মিশমি কিছু বলতে যাবে তার আগেই ঈশান রুমে চলে আসলো। মেয়েটা ওর পিছনে পিছনে আসলো। ঈশান রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতেই খেয়াল করলো মিশমি খাবার বাড়ছে। ঈশান খেতে আরম্ভ করলেও মেয়েটা বসে না দেখে ঈশান জোরে সোরে একটা ধমক দিয়ে বলল, এত নাটক করতে হবে না, কীরকম ভালোবাসতে পারেন সেটা আমার খুব ভালোই জানা আছে। বিয়ে হতে না হতেই স্বামীর জন্য দরদ একেবারে উতলে উঠছে, তাই তো? দরদটা সেদিন কোথায় ছিল? আর একদিন যদি দেখি এরকম নাটক সবার সঙ্গে করেছেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশান আবারও একটা ধমক দিতেই মেয়েটা খেতে বসে গেল। খাবার খাওয়া শেষ হতেই ঈশান রুমে চলে আসলো। মিশমি এসে নিচে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন ঈশান ওকে ধমক দিতেই মেয়েটা সুরসুর করে পেটে গিয়ে শুয়ে পড়ল। মিশমি হাত মোচড়াতে লাগলো। ঈশান বুঝতে পেরে বলতে লাগলো, কিছু বলার থাকলে বলে চুপচাপ লাইটটা নিভিয়ে দিন। না মানে আসলে এভাবে নিচে শুলে আপনার শরীর খারাপ করবে। আমি আম্মুর কাছে শুনেছিলাম আপনি বিছানা ছাড়া ঘুমাতে পারেন না, তাই তাই আর কি। তো না মানে আসলে বলছিলাম কি যে আপনি যদি চান আমার পাশেই শুতে পারেন। কোনো দরকার নেই, গত 1.5 বছরে অনেকবার নিচে শুতে হয়েছে, তাতে কিছু যায় আসেনি। আর এখন 2-4টা দিন শুলে এমন কোনো ক্ষতি হবে না। 6 মাসেরই তো ব্যাপার। কেন 6 মাসের ব্যাপার কেন? আপনার কি মনে হয় আপনি আমার সাথে সারা জীবন থেকে যেতে পারবেন? আপনি কখনোই আমার সাথে থেকে যেতে পারবেন না। আপনার জন্য আমার কোনো ভালোবাসা নেই। আগে যেটা ছিল এখন সেটা মরে গেছে। 2 দিন অবহেলা করলে বড়লোকের মেয়েরা তো এমনিতেই বাড়িতে চলে যাবেন। আর এসব নাটক করে সবার সামনে ভালো হতে চাইছেন, সেটা আমি খুব ভালো করেই জানি। আমি আপনাকে ভুল প্রমাণিত করে দিব। আপনার যা খুশি করতে পারেন। এখন কথা না বলে লাইটটা অফ করে দিন, আমার চোখে লাগছে। আমি লাইট অন করে ঘুমাতে পারি না। টেবিল ল্যাম্পটাও বন্ধ করে দিল। ঈশান শুয়ে পড়লো। এমন একটা সপ্তাহ কাটলো। এই একটা সপ্তাহে মিশমি ঈশানের জন্য সুন্দর করে সাজলো, ওর পছন্দের খাবারগুলো রান্না করলো, আর ঈশান যেমনটা চেয়েছিল তেমন হওয়ারই চেষ্টা করলো। মিশমি ভাবলো হয়তো ছেলেটা নিজে থেকেই কাছে আসবে, কিন্তু না, ঈশান ওর দিকে ফিরেও তাকায়নি। আর তাকাবেও বা কেন? সেদিন ঈশান ঠিক যতটা কষ্ট পেয়েছে, মিশমি এখন সেটা কিছুটা হলেও অনুভব করতে পারছে। ঈশান নিজে থেকে মেয়েটার সাথে কথা বলে না। যদি মিশমি কোনো প্রশ্ন করে কিংবা কোনো কিছু বলে তাহলে উত্তর দেয়, না হলে নিজ থেকে কথা বলার কোনো ইচ্ছেই হয় না। মিশমি বুঝতে পারছে ঈশান ঠিক কতটা পাল্টে গেছে। কারোর সাথে ছেলেটা নিজে থেকে তেমন কোনো কথা বলে না, একমাত্র আম্মুর সামনে থাকলেই একটু হেসে কথা বলে। তাছাড়া মিশমি বাসাতে আসার পর থেকে কারোর সাথে ঈশানের তেমন কোনো সংযোগ দেখেনি। তাহলে কি সেদিনের ওই ঘটনার পর থেকে ছেলেটা পাল্টে গেছে? কথাগুলো ভাবছিল মেয়েটা, তখনই ঈশান রুমে প্রবেশ করলো। মিশমি বেডে বসে আছে। ছেলেটা ওকে একবার আর চোখে তাকিয়ে দেখে বলতে লাগলো, এমন মন খারাপ করে থাকলে শেষে আপনার বোন ভাববে যে আপনাকে আমি গায়ে হাত তুলেছি, না হলে এমন কিছু বলেছি যেটা আপনি সহ্য করতে পারছেন না। দেখেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি আমার সাথে থাকতে পারবেন না। খামোখা এখানে জোর করে থাকার বৃথা চেষ্টা করছেন। আপনি বাইরে থেকে পড়ালেখা করে এসেছিলেন, তার উপর আমি এখন বেকার। আমার মতো বেকার ছেলের কাছে আপনি কেনই বা থাকতে যাবেন? এসব আপনার বলতে খারাপ লাগবে না। আপনি বাসায় চলে যান, সবাইকে বলে দিন আপনি এই সম্পর্কটা রাখতে চান না, তাহলে দেখবেন সবাই সবটা মেনে নেবে। আমি না হয় চাই না, কিন্তু আপনি। আমি সেটা বিয়ের রাতে আপনাকে বলে দিয়েছি। আপনার সাথে থাকার বিন্দু পরিমাণ ইচ্ছেও আমার নেই। আমি আপনার কাছে সুযোগ চেয়েছিলাম আর আপনি আমাকে সেটা দিয়েছিলেন, তাহলে এখন কেন আমাকে বাসায় চলে যেতে বলছেন? তাহলে সব সময় এরকম মন খারাপ করে থাকেন কেন, যেখানে জানেন আমার থেকে আপনি কখনো ভালো ব্যবহারটা পাবেন না? আর ভালোবাসার তো সেখানে একটা বিলাসিতা।
স্বামীর কাছে না আসলে স্ত্রীর কতটা খারাপ লাগে সেটা আপনি বুঝবেন কি করে? স্বামীর কাছে আসার মতো কাজটা আপনি করেননি, তাই স্বামীর আপনার কাছে আসার ইচ্ছাটাই নেই। চেষ্টা করে দেখতে সমস্যা কিসে? আমার কোনো সমস্যা নেই, তবে আমার মনে হয় না আপনি থাকতে পারবেন, তাই বলেছি। মিশমি চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, বলছিলাম কি, 15 দিন তো হয়ে গেল, বিয়ের পর দিন থেকে শুরু করে নিয়ে এখনো অবধি পর্যন্ত বাসায় যাওয়া হয়নি। চলেন না আজকে একবার বাসায় যাই, কয়েকটা দিন থেকে তারপর না হয় আবার চলে আসবো। আপনার ইচ্ছা থাকলে আপনি চলে যেতে পারেন, আমাকে বলছেন কেন? মেয়ের জামাই প্রথমবার যদি মেয়ের সাথে শ্বশুরবাড়িতে না যায় তাহলে সবাই খুব খারাপ ভাববে। যার যেটা ভাবার সেটা ভাবুক, তাতে আপনার কিছু। প্লিজ চলেন না, কয়েকটা দিনেরই তো ব্যাপার। আমি কথা দিচ্ছি আপনাকে কোনো প্রকারে ডিস্টার্ব করব না। আপনি যেগুলো বারণ করেছেন তার কিছুই করব না। প্লিজ চলেন না ঈশান। মেয়েটা দুদিনের কান্নাকাটিতে শেষে ঈশান আর উপায় না পেয়ে আম্মুর কথাতেই মিশমির সাথে যেতে রাজি হলো ঈশান। বাসার সামনে এসে মিশমিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ঈশান যখনই চলে যেতে নিবে তখনই মিশমি বলতে লাগলো, কি হলো, আপনি কোথায় যাচ্ছেন? বাসার ভেতরে যাবেন না? আমি কিন্তু আসার আগে বলে এসেছিলাম আপনাকে পৌঁছে দিয়ে আমি চলে যাব। আমার কোনো ইচ্ছা নেই আপনার বাসায় যাবার, আপনি চলে যান। আবার যখন যেতে ইচ্ছা করবে আপনার আপুকে কিংবা আম্মুকে কল করে জানাবেন, আমি এসে নিয়ে যাব। ঈশান মিশমিকে আর কিছু বলার সুযোগ দিল না, গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। মিশমি মন খারাপ করে বাসার ভিতর গেল। মেয়েকে দেখে আব্বু আম্মু খুশি হলো, কিন্তু মেয়ে জামাইকে না দেখে বিষয়টা জিজ্ঞেস করতেই মেয়ে বলতে লাগলো, তোমাদের জামাইয়ের কি যেন কাজ পড়ে গেছে, তাই বললো পরে আসবে। এখন কথা না বলে আমাকে রুমে যেতে দাও। এমন করেই কাটলো পুরো একটা সপ্তাহ। এই একটা সপ্তাহ ঈশানের সাথে মিশমির না কোনো যোগাযোগ হয়েছে আর না ঈশান ওর কোনো কল রিসিভ করেছে। এ বিষয়টা নিয়ে মিশমির মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ। মেয়েটা সব কিছু ঠিক করে নিতে চেয়েছিল, তাহলে ঈশান কেন নিজে থেকে ওর দিকে এগিয়ে আসছে না? ঈশান সেই দিনের বিষয়টা নিয়ে এখনও রেগে আছে, আর রেগে থাকারই কথা। এরকম একটা কাণ্ড মিশমির সাথে ঘটলেও ও ঠিকই এরকম করে রাগ করে থাকতো। মিশমির প্রত্যেকটা দিন মন খারাপ হলো। মেয়েটা কান্নাকাটি পর্যন্ত করেছে। ঈশান কেন ওকে মেনে নিচ্ছে না, এটা নিয়ে সারাক্ষণ ভাবে। বিয়ের আগে থেকে নিয়ে শুরু করে মিশমি ভেবেছে ঈশান কি আদৌ ওকে মেনে নিবে, সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আপু যে বলেছিল বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, সেটা তো ঠিক হচ্ছেই না। আর নাও কোনো লক্ষণ আছে। সপ্তম দিনের মাথায় মিশমির একটা বান্ধবী এসে ওর সাথে কথা বলল। মিশমি ওকে সবটাই জানালো। সব শোনার পর বান্ধবী ওকে হাজারটা কথা বলে মনটা ভালো করার চেষ্টা করলো, কিন্তু মেয়েটার মুখে আর সেই হাসিটা নেই। সেদিন রাতে ঈশান খাবার খাচ্ছিল, তখনই আম্মু ওকে বলতে আরম্ভ করলো, বলছিলাম কি 7টা দিন তো পার হয়ে গেল, এখনও কি বৌমাকে নিয়ে আসার জন্য তোমাকে বলতে হবে নাকি নিজে থেকে গিয়ে নিয়ে আসবে? কেন নিয়ে আসতে হবে কেন? তাছাড়া কয়েকটা দিনের জন্য যখন গিয়েছে আর কয়েকটা দিন থাকুক, তারপর না হয় গিয়ে নিয়ে আসবো। সব বিষয়ে এত কথা পেছাও কেন? তোমাকে বলা হয়েছে তুমি কালকের মধ্যে গিয়ে মেয়েটাকে নিয়ে আসবে। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল, আর কথা বাড়ালো না। না হলে আব্বু আম্মু বুঝতে পারবে, আর বোঝার কি আছে। এমনিতে ওদের সম্পর্কটা যে খুব বেশি ভালো নয় সেটা আম্মু আর ভাবি খুব ভালো করেই জানে। পরের দিন ইচ্ছে না থাকার সত্ত্বেও ঈশান বাইক নিয়ে মিমিদের বাসার সামনে আসলো। কলিং বেল দিতেই মিশমির আম্মু দরজা খুলে দিল। ঈশানকে দেখে ভিতরে যাওয়ার কথা বলে তখনও বলতে লাগলো, না আন্টি, আমি বুঝবো না, আপনি মিসমিকে একটু ডেকে দিন। আম্মু ওকে নিয়ে যেতে বলেছে। আসলে 7 দিন হয়ে গেল এসেছে, আবার আসার পর থেকে বাসায় যাওয়ার কথাও বলছেও না, তাই আর কি নিতে আসলাম। তা বললে কি হয়? এখন ভেতরে এসো বাবা, রেস্ট নাও, রান্না করি, তারপর না হয় দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। ঈশান আর ভদ্রমহিলার কথা ফেলতে পারল না। শাশুড়ি আম্মু হাসি মুখে কথাটা বলেছে, যার জন্য ঈশান আর বারণ করতে পারল না, না হলে ভদ্রমহিলার মনটা খারাপ হয়ে যাবে। ও ভিতরে আসলো, তারপর এসে ডাইনিংয়ে বসতে গেলে মিশমির আম্মু বলতে লাগলো, সে কি, এখানে বসছো কেন? মিসমের রুমে যাও, আমি তোমাদের জন্য নাস্তা পাঠাচ্ছি। ঈশান মিশমির রুমটা আগে থাকতেই চিনত। আগেও কয়েকবার এসেছে, এখনও আছে কিনা সেটা জানে না, তবে খুঁজে খুঁজে চলে আসলো। রুমের সামনে এসে দেখলো মেয়েটা উপর হয়ে শুয়ে আছে। ঈশান দরজাতে টোকা দিয়ে বলতে লাগলো, আসতে পারি?
ঈশানকে দেখেই মিশমি তাড়াহুড়ো করে উঠে আসলো। মেয়েটা দৌড়ে এসে ওর মুখে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আপনি কখন আসলেন? আমাকে একটাবার জানাবেন না আপনি আসবেন? এত আদিক্ষেতা দেখানোর কিছুই হয়নি। আম্মু আপনাকে নিতে আসতে বললাম, তাই এসেছি। না হলে কোনো ইচ্ছেই ছিল না আপনার বাসায় আসার। আমি জানি আমার কাছে আসার ইচ্ছাটা আপনার মরে গেছে। এসব কথা বলবেন না, আব্বু আম্মু শুনতে পেলে মন খারাপ করবে। মিশমি কথাটা বলেই তাড়াহুড়ো করে ঈশানকে টেনে নিয়ে বেডে বসালো। কিছুক্ষণ বাদে ছেলেটা গিয়ে ফ্রেশ হয়ে আসতেই এরই মাঝে মিশমির আম্মু ওদের জন্য নাস্তা নিয়ে গেল। মেয়েটা হাজারটা কথা নিজে থেকেই বলল। ঈশান চুপচাপ বসে খাচ্ছিল, আর মেয়েটা এত কথা বলতে পারে ঈশানের জানা ছিল না। গত 15টা দিনে মিশমি ওর সাথে কথা বলার চেষ্টা করলেও ঈশান বলেনি। সেদিন দুপুরে মিশমিদের বাসায় খাওয়া দাওয়া করে ঈশান ওর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে তারপর বাসার দিকে চলে গেল। মিশমি ঈশানের বাইকে বসে ওকে পিছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। ঈশান বারণ করতে পারেনি। যদি বারণ করার পর মেয়েটা ছেড়ে দেয় আর পড়ে গিয়ে কোমরটা ভাঙে, শেষে দুর্ভোগটা ওকে পোহাতে হবে। বাসার সামনে মিশমিকে নামিয়ে দিতেই মেয়েটা ভিতরে চলে গেল। ও জানে এখন কথা বাড়িয়ে লাভ হবে না, তাই চলে গেল। এমন করে পুরো 2টা মাস কেটেছে। এই 2টা মাসের মধ্যে ঈশান খেয়াল করেছে মিশমি কারোর সাথে যেন কথা বলে। বিষয়টাতে ঈশানের প্রথমে তেমন কিছু মনে না হলেও পরবর্তীতে বিরক্ত লেগেছে। তেমনই একদিন ঈশান যখন রুমে ঢুকলো, ওকে দেখে মিশমি কলটা কেটে দিল। তখন ছেলেটা বলেছিল, তেমন যদি কেউ থাকে তাহলে তার হাত ধরে চলে যেতে পারেন নির্দ্বিধায়। আমার দিক থেকে আপনার জন্য কোনো বাধা নেই, আর আমি কাউকে জোর করে ধরে আটকে রাখি না, সেটা আপনি এই 2 মাসে বুঝে গেছেন। এরই মাঝে ঈশান অফিসে যেতে শুরু করেছে। আর যখন অফিস থেকে ফিরেছে খেয়াল করে প্রায় মেয়েটা কারোর সাথে হাসাহাসি করে কথা বলে। 1টা মাস যেতে না যেতেই ঈশান ভেবেছিল মিশমিকে মেনে নেবে আর চেষ্টা করবে মেয়েটাকে আবারও ভালোবাসার। ডিভোর্স দেওয়াই তো সমাধান নয়, মিশমিকে ডিভোর্স দিয়েও তো অন্য কাউকে বিয়ে করতে হবে। ডিভোর্সটা হয়ে গেলে বাসার সবাই অনেক বেশি রাগ করে থাকবে ভেবে ঈশান সিদ্ধান্ত পাল্টাতে চেয়েছিল। কিন্তু কয়েকটা দিন যেতেই যে এমন কিছু বেরিয়ে আসবে ঈশান সেটা ভাবতেও পারেনি। ঈশানের কেন জানি মনে হয় যে মিশমির কারোর সাথে সম্পর্ক আছে, সেজন্য মেয়েটা দিন দিন ওর থেকে দূরে সরে যাচ্ছে। আগে ঈশান বাসায় ফিরলে মেয়েটা ব্যস্ত হয়ে পড়তো, আবার বাসায় না আসলে না খেয়ে বসে থাকতো, বাইরে থাকলে বারবার কল করতো। আর এখন মেয়েটা ওকে কল তো দূরে থাক, বাসায় আসলে ওর দিকে একটা টাওয়াল পর্যন্ত এগিয়ে দেয় না, নিজে থেকেই দূরে থাকার চেষ্টা করে। তাহলে কি ঈশান সেদিন যেটা ধারণা করেছিল সেটাই ঠিক হলো? এরই মাঝে ঈশানের বন্ধু আকাশের নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে ছেলেটা বলতে আরম্ভ করলো, কি রে, কই তুই? এই তো কিছুদিন হলো অফিসে জয়েন করেছি, কাজের চাপটা একটু বেশি, সেই জন্য তোদের সাথে দেখা করতে পারছি না। আগামী শুক্রবার সবাইকে ডাকিস, আমিও আসবো, সবাই আড্ডা দেওয়া যাবে। শুক্রবারের কথা বাদ দে, আজকে এক্ষুনি দেখা করতে হবে তোকে। কেন রে, কি এমন হয়েছে যে আজকেই দেখা করতে হবে? না মানে আসলে বলছিলাম কি যে, তোর কথাতে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি, যেটা বলার সেটা সরাসরি বল। না মানে আসলে ভাবিকে একটু আগে দেখলাম একটা ছেলের সাথে বাইকে করে কোথায় একটা গেল, তাই ভাবলাম যে তোকে জানাই। তুই কি জানিস? যাই হোক, যেমন করে বাইকে বসেছিল তাতে মনে হলো ওর কোনো কাজিন টাজিন হবে। ঈশানের বেশ খানিকটা কৌতূহল হলো। তার উপর যখন শুনলো অন্য একটা ছেলের সাথে দেখেছে মিশমিকে, তখন সন্দেহটা আরেকটু গাঢ় হলো। বিষয়টা ভেবেই ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলতে লাগলো, কোন দিয়ে গেছে সেটা কি দেখেছিস? আর কোথায় গেলে পাওয়া যেতে পারে আমাকে একটু জানা। মনে হয় ওই রেস্টুরেন্টের দিকেই যাচ্ছে, ওদিকে যে বড় রেস্টুরেন্টটা আছে আমার মনে হয় সেখানেই গেছে। আমি ঠিকানা পাঠাচ্ছি, তুই ওদিকে গিয়ে একটু খোঁজাখুঁজি করলেই হয়তো পেয়ে যাবি। আকাশ ঠিকানাটা টেক্সট করে পাঠিয়ে দিতেই ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। অফিস থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। আধা ঘন্টার মতো খোঁজাখুঁজি করতেই শেষে সেই রেস্টুরেন্টে এসে ওদের পেয়ে গেল। ঈশান রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে দুজনের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। মিশমি একটা ছেলের সামনে বসে আছে। ছেলেটা যতবার ওর সাথে বেরিয়েছে ততবারই বোরখা পরে বেরিয়েছে, কিন্তু আজকে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে এসেছে। ছেলেটা কি এরকম কেউ যে তার সামনে এরকম করে বসে থাকতে হচ্ছে?
ছেলেটা বারবার ওর হাতের উপর হাত রাখছে, হাজারটা কথা বলছে। দূরে দাঁড়িয়ে এমন কিছু দেখে ঈশানের ইচ্ছে করছিল গিয়ে ওদের সামনে দাঁড়াতে। আমার নিজের বলা কথাগুলো ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে বেরিয়ে আসলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ড্রাইভারকে অফিসের দিকে চলে যেতে বলল। ভালো লাগছে না কিছুই, কেন জানি সব কিছুই এলোমেলো লাগছে আজকে। নতুন করে আবার যে মেয়েটাকে একটা সুযোগ দেওয়ার কথা ভেবেছিল, সেই মেয়েটা আবার ওর সাথে এরকম কিছু করলো। ঈশান কথাগুলো ভাবছিল আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। নিঃশ্বাস নিতেও এই মুহূর্তে কেমন কষ্ট হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে এসেছে তার ঠিক নেই। তারপর যখন উল্টো দিক থেকে একটা গাড়ি এসে ওকে চাপা দিতে যাবে, তখনই কেউ একজন হাত ধরে হ্যাচকা টানে সাইডে নিয়ে আসলো। হঠাৎ হ্যাচকা টানে টাল সামলাতে না পেরে ঈশান সাইডে থাকা একটা ল্যাম্পপোস্টের সাথে খুব জোরে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে মাথার আঘাতটা বেশি লাগলো। মাথার সাইডের বেশ খানিকটা কেটে গিয়ে রক্ত পড়তে আরম্ভ হলো। এবার যে ওকে বাঁচালো তার দিকে তাকিয়ে বুঝতে পারলো ছেলেটার বন্ধু আকাশ। ঈশান চুপ করে এবার ফুটপাতের উপর বসে পড়তেই আকাশ জোর করে ধরে ওকে একটা হসপিটালে নিয়ে সেখান থেকে ব্যান্ডেজ করে তারপর একটা রিক্সা করে বাসায় চলে আসলো। বাসায় আসার পর আকাশ সবাইকে জানালো ঈশান অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল আর তখনই এমন কিছু হয়েছিল। বিষয়টা শুনেই সবাই বেশ খানিকক্ষণ বকাঝকা করলো। এই নিয়ে মিশমি বাসায় ফিরে ডাইনিংয়ে বাসার সবাইকে দেখে সেখানে আসলো। মেয়েটা এগিয়ে এসে দেখে ঈশানের কপালে বিশাল বড় একটা ব্যান্ডেজ। মিশমিকে দেখেই ঈশান রুমের দিকে চলে গেল। এবার মিশমি সবার কাছ থেকে বিষয়টা শুনে তাড়াহুড়ো করে রুমে আসলো। ঈশান বেডে বসে আছে। মিশমি এসে ওর সামনে দাঁড়াতেই ঈশান উঠে যেতে নিলে মেয়েটা ওর একটা হাত ধরল। সাথে সাথে ঈশান হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে ওকে একটা থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই মিশমি চোখ জোড়া বন্ধ করে নিল। তোর গায়ে হাত তুলতেও আমার ঘৃণা লাগছে। আমি কি করে পারলাম তোকে দ্বিতীয় সুযোগ দেবার মতো ভুলটা করতে? এখন নিজের কাছে নিজের প্রতি লজ্জা লাগছে। কি হয়েছে সেটা তো বলবেন। এমন করে কথা বলছেন কেন? আমি কি করেছি ঈশান যার জন্য এরকম রেগে আছেন? না না না, তুই কিছু করিসনি। করেছি তো আমি। তোকে আরেকটা সুযোগ দিয়েছিলাম, মেনে নিতে চেয়েছিলাম। বাসায় বসে প্রেমও করে তোর হয়নি, তাই বাইরে গিয়েও সেই নাগরের সাথে তোর দেখা করতে হয়েছে। মিশমি এবার চুপ করে রইল। বুঝতে পারল যে ঈশান ওদের বিষয়টা দেখে ফেলেছে। সব বিষয় বোঝার পর মিশমি যখনই কিছু বলতে যাবে তখনই ঈশান ওকে ধাক্কা মেরে বেড়ে ফেলে দিল। তারপর মেয়েটার উপরে উঠে ওকে বিছানার সাথে দুহাত চেপে ধরে ওর মুখের কাছে মুখটা এনে বলতে লাগলো, তোর চাহিদাটা যদি এতটাই বেশি ছিল তাহলে আমাকে বলতে, আমি তোর চাহিদাটা মিটিয়ে দিতাম। বাইরের পুরুষের কাছে তোকে কেন যেতে হলো? তোর এইসব চাই বলতে পারলি না আমাকে? ঈশান রাগের মাথায় কথাগুলো বলেই মিশমির বুকের উপর থেকে ওড়নাটা টান মেরে সরিয়ে দিল। সাথে সাথে মেয়েটা লজ্জায় কুঁকড়ে গেল। মিশমি চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। ঈশান বুঝতে পেরে ওকে ছেড়ে দিল। এবার ঈশান মাথায় দু পাশে হাত দিয়ে বলতে লাগলো, আমার বাড়িতে থেকে আমারই খেয়ে আবার আমার বাড়ির সম্মানটা নষ্ট করবে? সেটা তো হতে পারে না। তুই আমার বাড়ি আর আমার থেকে দূরে চলে যাবে। তোর মতো বউয়ের আমার প্রয়োজন নেই। তোর যার সাথে শোবার ইচ্ছা তুই তার সাথে গিয়ে শোবে, আমার তাতে কিছুই আসা যায় না। আরে আমি তোকে নিয়ে ভাবছি কেন? তোর মতো মেয়ে কারো ভালোবাসা ডিজার্ভই করে না। মিশমি কাঁদছে। ঈশানের কথাগুলো কেমন জড়িয়ে আসছে। মিশমি উঠে বসে শাড়িটা জড়িয়ে নিয়ে বলতে লাগলো, সব কিছু না জেনে না শুনে শুধু চোখে দেখেই আপনি সবটা বিচার করে ফেললেন ঈশান। একটাবার জানার চেষ্টাও করলেন না যে আমি কি চাই, আমার মনটা কি চায়। বিয়েটা যেমন করেই হোক আমি সবটা মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের এক মাস পার হয়ে গেলেও যখন আপনি আমার দিকে ফিরেও তাকান না, তখন আমার একটা বান্ধবী আমাকে পরামর্শ দিয়েছিল অন্য কারোর সাথে প্রেমের অভিনয় করতে, তাতে যেন আপনি আমাকে ভালোবাসেন সেটা রাগ করে হলেও বলে দেন আর জোর করে হলেও আমাকে কাছে টেনে নেন। আমি আপনাকে বোঝাতে গিয়ে আপনার চোখে এত বেশি ছোট হয়ে গেলাম আজকে। আপনি শেষে আমাকে একটা বাজারের মেয়ের সাথে তুলনা করলেন। আমার ভালোবাসাটা এতটাই তুচ্ছ নয় ঈশান, এতটা ছোট নয়। এখন বলতে পারেন আমি আপনার কাছে কেন সুযোগ চেয়েছিলাম? সেদিন যেই মেয়েটা বলেছিল আপনাকে অপছন্দ করে, আবার সেই মেয়েটাই বিয়ের রাতেই বলেছিল একটা সুযোগ চাই। কারণ কেন জানেন? আমি আপনাকে ভালোবাসি বলে। ঈশান আপনি চলে যাওয়ার 6 মাস পর থেকেই বুঝতে পেরেছিলাম আমি কি হারিয়েছি। আপনার বাসা থেকে চলে যাওয়ার আর সব কিছু মিলিয়ে একটা অপরাধ বোধ আমাকে করে করে খাচ্ছিল।
আপু তো একটা বছর আমার সাথে কথাই বলেনি। যখন জানতে পেরেছে যে সেদিন আপনার কোনো দোষ ছিল না, আস্তে আস্তে বুঝতে পারলাম আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। তারপর যখন বিয়ের কথা হলো, সেদিন রাতে আমি সবাইকে বারণ করে দিয়েছিলাম বিয়েটা করবো না। কান্নাকাটি করে বলেছিলাম যদি কাউকে বিয়ে করি তাহলে আপনাকেই করব। বাসার কেউ মানতে চায়নি। তখন নিজের ক্ষতি করার কথা বললে তখন সবাই বিয়েতে রাতেই বারণ করে দিয়েছিল। সেই জন্য সেদিন বর আসেনি। তাছাড়া আমাদের হাতে কোনো উপায়ও ছিল না। ঈশান মিথ্যা বলে আপনাকে বিয়েটা করলেও কখনো আপনাকে ঠকাতে চাইনি। আর আপনি আজকে আমাকে এতটা ছোট ভাবলেন। হ্যাঁ, ভাবলাম। তোর কাজের জন্যই তোকে আজকে ছোট ভাবতে বাধ্য হয়েছে। এই তুই আমাকে ভালোবাসিস না? ভালোবাসার নমুনাটা এরকম? ভালোবাসলে আমাকে এত কষ্ট দিতে পারতি? বল, আমাকে কষ্ট দেওয়ার তোর খুব ইচ্ছা, তাই না? দেখ, তোর জন্য আমার শরীর থেকে রক্ত ঝরছে। তোর আরও দেখতে ইচ্ছে করছে তো? আমি আরও কষ্ট পেলে তুই খুশি হবি? ঈশান কথাটা বলেই উঠে গেল। মিশমি ঈশানের কাছে আসার আগেই ছেলেটা তাড়াহুড়ো করে গিয়ে এবার ড্রেসিং টেবিলের মিররে একটা সজোরে ঘুষি দিল। সাথে সাথে ছেলেটার হাত কেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। ঈশান ঘুষির ওপর ঘুষি দিয়েই চলেছে, তারপরও থামছে না। মিশমি দৌড়ে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে হাতটা টান দিয়ে সরিয়ে নিল আর ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, I'm sorry, আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে সোনা, প্লিজ পাগলামি করবেন না। আপনি যতটা না কষ্ট পাবেন তার চেয়েও দ্বিগুণ কষ্টটা আমি পাবো। আপনার নিজেকে করা প্রত্যেকটা আঘাত আমার বুকে গিয়ে লাগছে। প্লিজ এরকম করবেন না। আমাকে যত পারেন শাস্তি দিন। আমি ভুল করেছি তার জন্য মারেন, যা ইচ্ছে তাই করেন, তারপরেও এরকম রাগ করে নিজেকে কষ্ট দিবেন না প্লিজ। ঈশানে চোখ দিয়ে পানি পড়ছে। ও মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, না, তুই আমাকে ভালোবাসিস না। যদি আমাকে ভালোবাসতি তাহলে আমাকে এরকম করে কষ্ট দেবার কথা দ্বিতীয়বার ভাবতি না। এই 1.5টা বছর আমার ঠিক কতটা যন্ত্রণা হয়েছে তুই কি করে বুঝবি? পরিবার ছেড়ে, তোকে ছেড়ে আমি কি করেছিলাম বল? তোদের ভালোবাসার সহ্য সীমার এই 1-2টা মাসেই? তাহলে আমার মতো হাজারটা ছেলে বছরের পর বছর কিভাবে নিজের ভালোবাসাকে ছেড়ে দূরে থাকে বল? তোর আমাকে ছেড়ে যেতেই হবে। তুই আমাকে কষ্ট দিতে চাস না, আমি কষ্ট পাবো। তোকে দূরে রেখে কষ্ট পাবো, তারপরে তোকে কাছে টেনে নেব না। আমি মরে যাবো ঈশান, আপনাকে ছেড়ে আমি দূরে থাকতে পারবো না। আমি সত্যি মরে যাব। আর কখনো এরকম করবো না। আমাকে একটাবারের মতো মাফ করে দিন। আর কখনো এরকম ভুল হবে না সোনা। এবারের মতো মাফ করে দিন না কলেজা। মিশমি ঈশানের কাছে আসতে গেলেই ঈশান ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তারপরও মেয়েটা বারবার করে ওর কাছে আসতে চাইলো। মিশমি বুঝতে পারলো ঈশানকে এসব করে শান্ত করা যাবে না। মিশমি শেষে আর উপায় না পেয়ে জোর করে ঈশানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দিতেই ঈশান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মিনিট 5-এর মধ্যে ছেলেটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেল, আর কোনো টু শব্দটাও করছে না। মিশমি যখন বুঝতে পারল ঈশান শান্ত হয়ে গেছে, তখন নিজে থেকেই ওর হাত দুটো নিয়ে কোমরে রাখলো। ঈশান মিশমিকে এক হাতে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো, আর এক হাত মাথার পিছনে রেখে রেসপন্স করতে লাগলো। অন্যদিকে মিশমি ঈশানের শার্টের কলার খামচে ধরে উন্মাদের মতো চুমু দিতে লাগলো। এ যেন কতদিনে জমানো আবেগটা আজকে প্রকাশ পাচ্ছে। 5 মিনিট বাদেই ঈশান জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নিল। মিশমি কেঁদেই যাচ্ছে। তারপর যখনই মনে হলো ঈশানের হাত থেকে রক্ত পড়ছে, তখনই মেয়েটা দৌড়ে রুমের বাইরে চলে গেল। তারপর ফার্স্ট এড বক্সটা এনে দরজাটা লাগিয়ে ওর হাতটা ব্যান্ডেজ করলো। মিশমি চায় না ওদের এই আবেগঘন মুহূর্তে কেউ একজন এসে বাধা দিক। ঈশানের হাতটা ব্যান্ডেজ করা হয়ে গেলে মেয়েটা সব কিছু সরিয়ে রেখে এসে ঈশানের কোলের মধ্যে বসে পড়ল। ঈশান আর মেয়েটাকে বাধা দিল না। এক হাতে কোমর জড়িয়ে ধরতেই মিশমি ওর গলাটা 2 হাতে জড়িয়ে ধরে ফোপাতে লাগলো। এবার ঈশান মিশমির বুকের মধ্যে মুখ গুজে দিতেই মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিয়ে 2 হাতে ছেলেটার চুলগুলো আঁকড়ে ধরে ফোপাতে লাগলো আর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, যাই শাস্তি দিন, তারপরেও তোরে সরিয়ে দেবেন প্লিজ। আমি একটু করে শেষ হয়ে যাবো, তারপরেও আপনার থেকে তোরে যেতে পারবো না।
মিশমির কথাতেই ঈশানের কোনো হেলদোল নেই। ও মেয়েটার গলায় আর ঘাড়ে ইচ্ছে মতো চুমু খেতে ব্যস্ত। ঈশানের এখন পাগল করা স্পর্শে মিশমি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। তখন ঈশান মেয়েটাকে বেডে শুয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়তেই মিশমি আবারও ওকে নিজের কাছে টেনে নিল। ভালো থাকুক ভালোবাসা, জমানো আবেগগুলো প্রকাশ করুক দুজনে। দেখা হয়েছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।